চলে আসি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো চারটে বড় খবর। এক, আমেরিকার নিজের সেনেট থেকেই এখন বলা হয়েছে যে এই যুদ্ধ ইরান জিতে গেছে। দুই, কালকের সেই স্যাংশন কাগজ থেকে মাটিতে নেমেছে, আর প্রথম হুকুমটা পড়েছে ইরানের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের উপর। তিন, ইরানের সংসদের স্পিকার বলেছেন আমেরিকার আর কাউকে চোখ রাঙানোর ক্ষমতা নেই। চার, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান ঘুরে গেছেন, আর সেই রাতেই হরমুজে একটা ট্যাঙ্কারে আঘাত লেগেছে। মানে চারটে খবর, চার জায়গার, কিন্তু চারটেতেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, আমেরিকার হাতে আর কি কি বাকি আছে। হিসেবটা শেষে মিলিয়ে দেব। প্রথম খবর, সেনেট। কাল আমি আপনাদের বেসেন্টের সেই তালিকাটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে এবার দেখুন জবাবটা কোথা থেকে আসে। জবাব এসে গেছে, তবে তেহরান থেকে নয়, এসেছে খোদ আমেরিকার সেনেট থেকে। একটা দেশের সরকার যখন নিজের সবচেয়ে বড় অভিযানের ঘোষণা করে, তখন সেই দেশেরই একজন সেনেটর কেন লেখেন যে যুদ্ধটা শেষ আর জিতেছে অন্য পক্ষ? কথাটা লিখেছেন ক্রিস মার্ফি। তিনি আমেরিকার ডেমোক্রেট সেনেটর। গতকাল ভোরে সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট করেছেন তিনি। প্রথম পোস্টেই কি লিখেছেন যে ডি ডে একটা মরিয়া লোক দেখানোর ব্যাপার, ইরান যুদ্ধটা জিতছে, ট্রাম্প হারছেন, আর এর দাম দিতে হচ্ছে সাধারণ আমেরিকানদের। এরপর তিনি তিনটে হিসেব দিয়েছেন। প্রথম, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালীর উপর ইরানের এই দখল ছিল না, আজ আছে। দুই, আমেরিকার গোলা বারুদ ফুরিয়ে এসেছে, আর এই কথাটা মার্ফি এবারই প্রথম বলছেন না। এই মাসের শুরুতেই তিনি বলেছিলেন যে 5 মাসের যুদ্ধে আমেরিকার প্রায় সব ইন্টারসেপ্টর মিসাইল আর টমাহকের বেশিরভাগটা খরচ হয়ে গেছে। তিন, নূতন করে চাপানোর মতো স্যাংশন আর বাকি নেই। মানে যা যা চাপানো যেত আমেরিকা আগেই সব চাপিয়ে ফেলেছে। আর শেষ পোস্টে মার্ফি লিখেছেন ট্রাম্প সামরিক অভিযানে হেরে গেছেন, এখন সেই হারটা ঢাকতে তিনি এই নকল অর্থনৈতিক চাপ বিক্রি করছেন, যাতে মনে হয় আমরা এখনো লড়ছি। যুদ্ধটা কার্যত শেষ, আর দুঃখজনকভাবে ইরান জিতেছে। দর্শক বন্ধুরা, এখানে আমার বিশ্লেষণটা বলি। মার্ফি হলেন বিরোধী দলের লোক, তার কথা মানেই আমেরিকার সরকারি অবস্থান নয়, সেটা মাথায় রাখুন। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। মার্ফি যে তিনটে কথা বলেছেন তার একটাও হোয়াইট হাউস অস্বীকার করেনি। গোলা বারুদের কথা তো ট্রাম্প নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে কিছু অস্ত্রের ভান্ডারে একটু টান পড়েছে, আর পেন্টাগন সেই ভান্ডার ভরতে বাড়তি $67 বিলিয়ন চেয়ে বসে আছে। টাকার এই অঙ্কটা মনে রাখুন, পরের খবরে খুব কাজে লাগবে। এবার দেখুন ওই তালিকাটা কাগজ থেকে নেমে মাটিতে কি করেছে। 24 ঘন্টায় প্রথম ফলটা এসে গেছে, তবে ইরানের ভিতরে নয়, ইরানের ব্যাংকের বিদেশি শাখায়। আমেরিকার ট্রেজারি নিজের ওয়েবসাইটে যে নির্দেশ ছেপেছে তাতে বলা হয়েছে যে ব্যাংক মেল্লির সব শাখা বন্ধ করে দিতে হবে। ব্যাংক মেল্লি হলো ইরানের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় সরকারি ব্যাংক। এই ব্যাংকের শাখা যেসব দেশে আছে তাদের একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে না গোটালে ট্রেজারি নিজে ব্যবস্থা নেবে। মানে কাগজে হুকুম হয়ে গেছে। এবার দেখুন বাজার কি বলেছে। ইরানের মুদ্রা রিয়াল খোলা বাজারে ডলার প্রতি 20,02,000-এ নেমে এসেছে। এটাই এই পর্যন্ত সবচেয়ে নিচু। ইরানের নিজের পরিসংখ্যান কেন্দ্র বলছে দেশে জিনিসপত্রের দাম এখন প্রায় 90% বেড়ে গেছে। এই সংখ্যাগুলো ইরান সরকারের নিজেরই, সেটা মাথায় রাখবেন। এবার আসি তেলের বাজারে, কারণ এখানেই হিসেবটা মেলে না। যেদিন এই অভিযানের ঘোষণা হয়েছে সেই দিনই ব্র্যান্ড ক্রুড 2% বেশি পড়েছে। মঙ্গলবার দাম নেমেছে $91.82। 19 আগস্টের পর এটাই সবচেয়ে কম। আমার হিসেব বলছে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযানের ঘোষণা হলে তেলের দাম বাড়ার কথা, কমার কথা নয়। দাম কমিয়ে বাজার আসলে একটা কথাই বলেছে, এই কাগজের হুকুমে ইরানের তেল বন্ধ হচ্ছে না। যে দেশ 5 মাস বোমা ফেলেও হরমুজ খুলতে পারেনি, সে কি একটা নির্দেশিকা ছেপে ইরানের তেল আটকাতে পারবে? বাজার উত্তরটা দিয়ে দিয়েছে। আমেরিকা তালিকা বানিয়েছে, ব্যাংক বন্ধের হুকুম দিয়েছে,
এতগুলো পদক্ষেপের পর তেহরান চুপ করে বসে থাকবে না। জবাব এসেছে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের কাছ থেকে। তিনি বলেছেন আমেরিকানরা নিজেরাই জানে তাদের বড় বড় কথা কেউ বিশ্বাস করে না। তারপর বলেছেন আমেরিকা এখন এমন অর্থনৈতিক জায়গায় নেই যে অন্য দেশের সঙ্গে নিজের সম্পর্ক আরও কমিয়ে ফেলতে পারে। সোজা কথায় ইরানকে একঘরে করতে গিয়ে আমেরিকা নিজেই একঘরে হয়ে যাবে। গালিবাফ দাবি করেছেন ইরানের ব্যবসার সঙ্গীরা মিডিয়ায় এবং সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়ে দিয়েছে এই কথাগুলোকে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। আমেরিকার নিজের অর্থনীতির দিকেও তিনি আঙুল তুলেছেন। বন্ডের বাজার আর রিয়েল এস্টেট বাজারের মন্দা, এগুলোকে তিনি এই যুদ্ধেরই খরচ বলেছেন। তবে কোন দেশ কোন কোম্পানি নাম তিনি বলেননি। আর খবরটা ইরানের প্রেস টিভির রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। এখন আসল পরীক্ষাটা কথায় নয়, কাজে। আমিরাত, হংকং, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যাদের কোম্পানির নাম ওই তালিকায় উঠেছে, তারা এখন কি করে সেটাই বলে দেবে গালিবাফের কথার জোর কতটা। উত্তরটা কয়েকদিনেই মিলে যাবে। এবার আসি টেবিলের খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির সোমবার সারাদিন তেহরানে কাটিয়েছেন। সঙ্গে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তারা দেখা করেছেন প্রেসিডেন্ট পেজিশিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, নিরাপত্তা পরিষদের সচিব রেজাই আর স্পিকার গালিবাফের সঙ্গে। নকভি পরে লিখেছেন যে বড় রকমের অগ্রগতি হয়েছে আর বৈঠক শেষ হয়েছে খুব ইতিবাচক সুরে। আলোচনার বিষয় ছিল তিনটে: যুদ্ধ যাতে আর না বাড়ে, হরমুজ আবার খুলে দেওয়া, আর জুন মাসের সেই ইসলামাবাদ সমঝোতা ফিরিয়ে আনা, যেটার মেয়াদ গত সপ্তাহে ফুরিয়ে গেছে। পেজিশিয়ান মুনিরকে কি বলেছেন সেটাও প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন আমেরিকাকে শর্ত চাপানো বন্ধ করতে হবে আর আগে নিজের সুর আর ব্যবহার ঠিক করতে হবে। বৈঠক ইতিবাচক, কথাও ভালো, কিন্তু ঠিক ওই সোমবার রাতেই সমুদ্রে অন্য একটা খবর হয়েছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে ওমানের পূর্ব উপকূল থেকে কয়েক মাইল দূরে একটা তেলের ট্যাঙ্কারে আঘাত এনেছে একটা প্রজেক্টাইল। জাহাজের ইঞ্জিন বসে গেছে, তবে সব নাবিক নিরাপদ, কেউ এখনো কোনো দায় স্বীকার করেনি। এখানে আমার মত একটাই, অনেক জায়গায় বলা হচ্ছে পাকিস্তান নাকি ডিল করিয়ে ফেলেছে। না, কোনো চুক্তি হয়নি। যেটা হয়েছে সেটা বার্তা পৌঁছে দেওয়া। আর একজন সেনাপ্রধান হঠাৎ একদিনের জন্য তেহরানে গিয়ে এতগুলো বৈঠক করেন না, যদি না তার হাতে অন্য কারো বার্তা থাকে। এবার দর্শক বন্ধুরা, চটপট কয়েকটা খবর ছোট ছোট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আরও কমেছে। গত রবিবার সারাদিনে পেরিয়েছে মাত্র 4টে জাহাজ। যুদ্ধের আগে দিনে পেরাতো প্রায় 130টা। আমেরিকার আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ড্যানিয়েল ফ্রিড বলেছেন এই ঘোষণা আসলে একটা সতর্ক গুলি। এখনই খেলা বদলে দেওয়ার মতো কিছু এতে নেই। তাদেরই আরেক বিশ্লেষক মনে করিয়ে দিয়েছেন যে ইরানের তেলের প্রায় 90% কেনে চীনের রিফাইনারিগুলো। মানে দাঁড়ালো চীন না নড়লে এই অভিযানের বড় অংশটাই কাগজে থেকে যাবে। আর ইরানের অর্থমন্ত্রী বলেছেন সরকার তৈরি ছিল, এখনো তৈরি আছে। এই পরিস্থিতি সামলাতে তাদের হাতে 2 বছরের পরিকল্পনা আছে। 4টে খবর আলাদা, কিন্তু হিসেব একটাই। একটা দেশের হাতে বড়জোর 3টে জিনিস থাকে: বোমা, টাকা আর কূটনীতি। বোমার কথা ধরুন, আমেরিকার নিজের সেনেটর বলছেন গোলাবারুদ ফুরিয়ে এসেছে। টাকার কথা ধরুন, সেই সেনেটারই বলছেন নতুন করে চাপানোর মতো স্যাংশন আর বাকি নেই। আর কূটনীতির কাজটা এখন করে দিচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। এখন 3টে হাতিয়ারই যখন ভোতা হয়ে আসে, তখন একটা কাজই বাকি থাকে: নতুন অভিযানের নতুন একটা নাম দেওয়া। সামনের কয়েকটা দিন 2টো জিনিস খেয়াল করতে হবে। এই ব্যাংক মল্লির শাখা যেসব দেশে আছে তারা সত্যি সেগুলো বন্ধ করে কিনা। 2, মুনিরের সফরের পর ইসলামাবাদ সমঝোতা ফেরানোর কোনো তারিখ বা খসড়া প্রকাশ্যে আসে কিনা। আমি যা দেখছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। সিরিয়া নিয়ে নতুন খেলা শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকে সিরিয়ার ভূখণ্ডের ভেতরে পাঠিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জকে। দক্ষিণ সিরিয়াতে প্রবেশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, একজন ক্যাবিনেট মিনিস্টার, সাথে কিছু সৈন্য, কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এবং হারমন পর্বতমালার উপরে উঠে সিরিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে, আমরা কোনোদিনও সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাব না, আমরা এই হারমন পর্বতমালা দখল করে রাখব। এখান থেকে দামেস্ক মাত্র ৩৫ কিলোমিটার দূরে। প্রতিদিন যখন আহমেদ সারা জোলানি ঘুম থেকে উঠবে, প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে সবার আগে আমাদের দিকে চোখ পড়বে। সে দেখবে যে তার মাথার উপর ইসরায়েলের সেনারা তাকিয়ে আছে। সুতরাং কোনো জিহাদি যেন সিরিয়া থেকে ইসরায়েলে হামলা না করতে পারে সেটা আমরা নিশ্চিত করব। এবং আমরা সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা করে সেটাই বুঝিয়েছি, যতদিন সিরিয়াতে জিহাদিরা থাকবে ততদিন ইসরায়েল এইখানে তার সৈন্য মোতায়েন রাখবে। প্রিয় দর্শক, শুধুমাত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর উস্কানি নয়, নতুন করে দ্রুজদেরকে মাঠে নামিয়েছে ইসরায়েল। আজকে সিরিয়ার সুয়াইদা অঞ্চলে দ্রুজদের নেতা হিকমত আল হিজরি বিশাল এক গাড়ির কনভয় র্যালি করেছে। সেখানে নেতানিয়াহুর ছবি, সেখানে ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করেছে। সে মিছিলে দ্রুজদের নেতা হিকমত আল হিজরি দাবি করেছে দ্রুজরা হলো ইসরায়েলের ইন্টিগ্রাল পার্ট, তারা ইসরায়েলের অংশ। চলুন দেখে আসি দ্রুজদের উস্কানি। مسير سيارات في جبل باشان تأكيدا على عمق العلاقة بين الدروز نحن وإسرائيل. اليوم بمسيرة دعم وتأييد وشكر لدولة إسرائيل على وقفتها معنا وحمايتنا بشهر تموز 2025 من حرب الإبادة اللي قامت علينا من عصابات التكفير والجهل والإرهاب. ونحن اليوم بنأكد الشكر والدعم لدولة إسرائيل جيشا وشعبا وحكومة ولدروزنا بدولة إسرائيل، وبنقول لهم ألف شكر، ونحن وياكم على العهد، ونحن امتداد. এই দাড়িওয়ালা জুব্বা পরা দ্রুজ নেতা হিকমত আল হিজরিকে অনেক আগেই কিনে নিয়েছে ইসরায়েল। তার সাপোর্টাররা বলছে তারা শুকরান, কৃতজ্ঞতা প্রকাশ করছে দৌলত আল ইসরায়েল, ইসরায়েলি রাষ্ট্রের প্রতি। ইসরায়েল নাকি তাদেরকে ভাত কাপড় দিয়ে পালে। دولة إسرائيل، وإنه هذول الإرهابيين اللي هجموا علينا بتموز ال 25 هن نفسهم اللي هجموا ب 7 أكتوبر على دولة إسرائيل وقتلوا اليهود. هذول ما بيميزوا غير القتل، ما عندهم لا بناء ولا دولة. ইহুদিদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে। মজার ব্যাপার হলো, আমরা যদি সিরিয়ার মানচিত্রের দিকে তাকাই, পুরো মানচিত্র সাফ করে ফেলেছে এরদোয়ান এবং আহমেদ আল সারা। মানচিত্রটা অনেক রঙের ছিল। এই সব মানচিত্র এখন মাত্র দুইটি জায়গা দখলদার বাহিনীর হাতে। একটা লাল জায়গাটা পিঙ্ক কালার, এটা হিজমত আল হিকরির দ্রুজ বাহিনীর নিয়ন্ত্রণে আছে। আর বাকিটা যেটা দেখছেন এটা গোলান মালভূমি, যেটা বহু বছর ধরে ইসরায়েল দখল করে রেখেছে সিরিয়ার ভূখণ্ড। তবে আজকে সিরিয়ার পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। প্রায় এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট এরদোয়ান নিশ্চুপ ছিলেন। বিশ্ব রাজনীতিতে কোনো বিষয়ে এরদোয়ানের কোনো বক্তব্য ছিল না, কারণ এরদোয়ান অফিসিয়াল ছুটিতে ছিলেন, ফ্যামিলির সাথে সামার ভ্যাকেশনে ছিলেন। আজকে প্রেসিডেন্ট এরদোয়ান ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানে সামিল হয়েছেন। তিনি তুরস্কের সেলজুক সালতানাতের সময় সেলজুক সম্রাট আল পারসালান কর্তৃক যে বাইজেন্টাইন সম্রাটকে পরাজিত করা হয়েছিল 1071 সালের ঐতিহাসিক মালাজগির যুদ্ধের বিজয় বার্ষিকী 955তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সেলজুক শহীদদের কবরে দোয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তুরস্কের ধর্মমন্ত্রীকে দেখা যাচ্ছে, তুরস্কের এমএইচপি পার্টির প্রধান দেবলেত বাহাচিলিকে দেখা যাচ্ছে। তুরস্ক সেই অনুষ্ঠান থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে এবং এরদোয়ানের পাশে ছিল সেলজুক সালতানাতের সৈন্যরা, তুরস্কের উসমানী সালতানাতের যে বিখ্যাত জেনেসারি বাহিনী ছিল তাদের পোশাক পরা সৈন্যরা, এবং এরদোয়ান সহ তার পুরো ক্যাবিনেট তাঁবুতে অবস্থান করছে। তারা অনেকগুলো তাঁবু টাঙিয়েছে এবং সেখানে জাতির উদ্দেশ্যে এরদোয়ান ভাষণ দিয়েছে।
আমরা প্রথমে একটু অসাধারণ সেই হারিয়ে যাওয়া তাঁবুর কালচারটিকে দেখাচ্ছি। 50টি তাঁবু টানানো হয়েছে এখানে। দূরে একটা লেক দেখা যাচ্ছে, এই লেকের পাশে একদিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ বাইজেন্টাইন সম্রাট পরাজিত হয়েছিল সেলজুক সৈন্যদের কাছে, সেলজুক সালতানাতের কাছে। তারপর থেকে এই তুরস্ক, এই ভূখণ্ড মুসলমানদের অধীনে চলে আসে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুর্কি, কুর্দি, আরব সকল মুসলমানদেরকে নিয়ে আমরা ভাই ভাই হয়ে এখানে একদিন যুদ্ধের জন্য সমবেত হয়েছিলাম। আমরা যেভাবে বাইজেন্টানদেরকে পরাজিত করেছিলাম, সেই স্পিরিট থেকেই মুসলমানরা একদিন ইস্তাম্বুল বিজয় করেছিল। সেই স্পিরিট থেকে মুসলমানরা একদিন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছিল। চলুন এরদোয়ানের বক্তব্য একটু শুনে আসি। Alevisiyle, Sünnisiyle omuz omuza verenler işte buradadır. Gönül birliği, ülkü birliği, kader birliği içinde burada tarihe geçen bir destan yazılmıştır. Millet olarak bu destana inşallah yenilerini eklemekte kararlıyız. 86 milyonun প্রিয় দর্শক, প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যদি তাদের কোনো পরিকল্পনা থাকে তবে আমি আপনাদের নিশ্চিত করে বলে দিতে চাই আমাদেরও কিছু পরিকল্পনা আছে। তারা যদি কোনো চক্রান্ত করে তবে কৌশল আমাদেরও আছে। কেউ এখানে উস্কানি দিয়ে পার পাবে না। এই অঞ্চলে রক্তপাত, এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো চক্রান্ত তুরস্ক মেনে নেবে না। এবং তুরস্ক সবসময় যেমন মজলুম মানুষের পাশে ছিল, তুরস্ক মজলুম মানুষদের পাশে থাকবে। প্রিয় দর্শক, আজকের লাইভে একটি মানচিত্র দেখাতে চাই। এই মুহূর্তে তুরস্ক শুধুমাত্র তুরস্ক থেকে নয়, শুধুমাত্র সিরিয়ার পাশে নয়, পুরো অঞ্চল ঘিরে একটা বিশাল এলাকায় সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে তুরস্কের। বলকান অঞ্চল থেকে শুরু করে আফ্রিকা, কাতার থেকে শুরু করে লিবিয়া, বলা যায় ইসরায়েলের সাহায্য আসতে পারে এইরকম প্রতিটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক রাস্তার উপরে তুরস্ক সামরিক ঘাঁটি তৈরি করেছে। এবং এই ঘাঁটির তৈরির বিষয়টা তুরস্কের ইস্তাম্বুল বিজয়ের সাথে অনেকভাবে মিলে যায়। তুরস্ক ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল, যেটা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল, সেই রাজধানী জয় করার আগে 100 বছর ধরে এই শহরের চতুর্দিকের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং শক্তিশালী দুর্গ তৈরি করে। এমন একটা সময় তুরস্ক ইস্তাম্বুলে আক্রমণ করে যখন আর কোনো দিক থেকে ইস্তাম্বুল বিদেশি শক্তির কাছ থেকে, বিদেশি মিত্রদের কাছ থেকে সহযোগিতা না পেতে পারে। আজকের এই মানচিত্রটি যদি ভালো করে দেখেন, কোনো এক সময় দেখা যাবে যে সোমালিয়া, ইয়েমেন এই অঞ্চলের জলপথ বন্ধ করলে এদিক থেকে কোনো সাহায্য আসবে না। লিবিয়ার কাছ থেকে জলপথ বন্ধ করে দিলে আমেরিকার কোনো সাহায্য এদিকে আসতে পারবে না। এদিকে হরমুজ প্রণালী তুরস্কের নিজেদের নিয়ন্ত্রণে আছে। তুরস্ক সিরিয়াতে সৈন্য পাঠিয়েছে, তুরস্কের সৈন্য আছে লেবাননে। তুরস্ক জর্ডানের সৈন্য মোতায়েনের বিষয়ে আলোচনা করছে। তুরস্ক আলোচনা করছে মিশরকে মক্কা এগ্রিমেন্টে যুক্ত করতে। একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য, মধ্যপ্রাচ্যের প্রবলেমের একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এই অঞ্চলে অনেক বড় একটি যুদ্ধের মাধ্যমে 1917 সালে উসমানী সালতানাতকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া হয়েছিল। মুসলমান শহরগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল এবং এই ছিন্ন বিচ্ছিন্ন মুসলমানদেরকে আবারও একসাথে করার একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটা নয়, দুটো উদ্যোগ আছে। একটা উদ্যোগের নাম মক্কা এগ্রিমেন্ট। এটাতে
3টি দেশ এসেছে, আরো কয়েকটি দেশ যুক্ত হওয়ার ব্যাপারে আলোচনা করছে। আরেকটা উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে ইরানকে সাথে নিয়ে মুসলিম বিশ্ব আরেকটা জোট করবে। ইরানের পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে যে একটি নতুন আঞ্চলিক জোট তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে ইরানের সাথে, তবে সেটা মক্কা এগ্রিমেন্ট নয়। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, জাহিদ ভাই, বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয় তাহলে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব কি বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে সুরক্ষা দিতে পারবে? এক নাম্বার কথা হলো যে বাংলাদেশ মোটেও কোনো দুর্বল দেশ নয় যে আমাদেরকে কারো প্রোটেকশন লাগবে। বাংলাদেশ 18 কোটির মানুষের একটা দেশ। পৃথিবীতে 18 কোটি মানুষ আছে, এমন জনসংখ্যা খুব কম মানুষের আছে, এবং আমাদের চারপাশে যারা আছে তারা দুর্বল জাতি। নাম্বার 2, বাংলাদেশ যদি মক্কা এগ্রিমেন্টে যোগদান করে, বাংলাদেশ চাইলে তখন পাকিস্তান তার মিসাইল, তার পারমাণবিক প্রোটেকশন আমাদেরকে দিতে পারবে। তুরস্ক তার লেটেস্ট টেকনোলজির বিভিন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বাংলাদেশে মোতায়েন করতে পারবে, যখন শত্রুর সিস্টেমগুলো অন্ধ হয়ে যাবে, কাজ করবে না, বিকল হয়ে যাবে। আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে, আমাদের রংপুর দিনাজপুর সীমান্তে যারা S-400 মোতায়েন করেছে, S-400 অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। ঠিক যেমনটা কাশ্মীর ফ্রন্টে তুরস্কের করকুত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালু করাতে ভারতের S-400 অন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং আমাদের একটা বড় আঞ্চলিক মিত্র হিসেবে মক্কা জোটে যোগ দেওয়া উচিত, এবং চীনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা উচিত। আমরা যদি মক্কা এগ্রিমেন্টে যোগ দিতে পারি, তাহলে আমরা একটা এমন হোলিস্টিক অ্যালায়েন্সের ভিতরে চলে যাব যেটা মুসলিম বিশ্বের ন্যাটো হতে যাচ্ছে। কোনো দেশের সাথে যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকিয়ে রাখা, যুদ্ধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা জন্য এই জোট হতে পারে আমাদের জন্য একটা গেম চেঞ্জিং বিষয়। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত মক্কা এগ্রিমেন্টের ব্যাপারে ইতিবাচক, এবং বাংলাদেশ সরকার চীনের সাথে J-10C ফাইটার জেট সংগ্রহ করার ব্যাপারে একটি ড্রাফট রেডি করেছে বলে আমরা সংবাদ পেয়েছি। এইমাত্র আমি কথাটা বললাম, আমার দেশ পত্রিকার সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার একটি ড্রাফট রেডি করেছে, অর্থাৎ আলোচনা চলছে। আমাদের একজন দর্শক কমেন্টে লিখেছেন, বাংলাদেশ বিশ্বের 36তম সেনাবাহিনী বা এরকম, এইসব র্যাঙ্কিং এর অনেক রকম ব্যাখ্যা আছে। বাংলাদেশের মিলিটারি বিভিন্ন ওয়ার্ল্ড ফায়ার পাওয়ারে হয়তো 36তম দেখিয়েছে। এখানে বাংলাদেশের মিলিটারি বাজেট কত, বিভিন্ন জিনিস, কিন্তু আমি মনে করি না এটা একটা এক্সাক্ট এবং একুরেট র্যাঙ্কিং। বাংলাদেশ সেনাবাহিনী অনেক দিকে পৃথিবীর টপ আর্মির যোগ্যতা সম্পন্ন একটি আর্মি। বাংলাদেশের কমব্যাট এক্সপিরিয়েন্স, কমব্যাট ক্যাপাসিটি, কমব্যাট ক্যাপাবিলিটি কোনো অংশেই মার্কিন সেনাদের তুলনায়, ফ্রান্সের, জার্মান সেনাদের তুলনায় কম নয়, এবং আমাদের অনেক স্ট্র্যাটেজিক পজিশনে আমাদের সেনাবাহিনীর অবস্থান রয়েছে। সুতরাং এইসব ওয়ার্ল্ড পাওয়ার ফায়ার দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি এই র্যাঙ্কিংয়ে যান, দেখবেন যে ভারতের সেনাবাহিনী ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত টপ 3 বা 4, কিন্তু আপনি দেখবেন যে সারা বিশ্বে মোদির সেনাবাহিনীর কোনো প্রভাব নেই। ভারতের সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছে এমন রেকর্ড খুব কম। পাকিস্তানের কাছে গেলে মার খায়, চীনের কাছে গেলে মার খায়, বাংলাদেশের বিডিআর এর কাছে মার খেয়ে গেছে ভারতের বিএসএফ। সুতরাং এসব এই 13 লক্ষ আর্মি পালা, রেফরাইট করা, এইসব র্যাঙ্কিং দিয়ে যে সবকিছু হয় এমন না। আত্মবিশ্বাসী থাকেন, বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে ডিফেন্ড করতে যথেষ্ট শক্তিশালী, এবং তাদের পেছনে বাংলাদেশের জনগণ রয়েছে। ইনশাল্লাহ আমাদের ভূখণ্ডের দিকে কারো বদনজর পড়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা লাইভের শেষ দিকে ইরান সংক্রান্ত একটি সংবাদ দেব। ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক একটা অপারেশনের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রী। ইরানের সব ধরনের অর্থনৈতিক লাইফলাইন বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। সেই জায়গায় ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা
আগামী 2 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞা কিভাবে পাশ কাটাবে সেই ধরনের প্রস্তুতি, পরিকল্পনা, পলিসি গ্রহণ করেছে। তারা বলছে নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল